বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আমি এখন অনার্স প্রথম বর্ষের অণুজীব বিজ্ঞান অর্থাৎ মাইক্রোবায়োলজি বিষয়ে অণুজীবের আন্তঃক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথমে যদি আমরা আসি, অণুজীবের আন্তঃক্রিয়া কি? একটা অণুজীব তার বাসস্থান অর্থাৎ পরিবেশের সাথে আন্তঃক্রিয়া করতে পারে, উদ্ভিদের সাথে আন্তঃক্রিয়া করতে পারে, প্রাণীর সাথে আন্তঃক্রিয়া করতে পারে, অর্থাৎ এবং অণুজীবের সাথে আন্তঃক্রিয়া করতে পারে। অর্থাৎ অণুজীবের সাথে তার বাসস্থান, উদ্ভিদ, প্রাণী এবং অন্য অণুজীবের যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এটাকে বলা হবে অণুজীবের আন্তঃক্রিয়া। অণুজীবের আন্তরিক ক্রিয়াকে পারস্পরিক সুবিধার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়। একটা নিরপেক্ষ, আর একটা হচ্ছে পারস্পরিক সুবিধা, আর একটা হচ্ছে পরজীবিতা। নিরপেক্ষ সম্পর্কের মধ্যে পোষক কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, পারস্পরিক সুবিধা কিন্তু সে উপকারও পাবে না। নিরপেক্ষ আন্তঃক্রিয়ায় পোষক ক্ষতিগ্রস্ত হবে না, সুবিধাও পাবে না। পারস্পরিক সুবিধা, এই আন্তঃক্রিয়ার ক্ষেত্রে পোষক এবং পরজীবী অর্থাৎ পোষক এবং অণুজীব উভয়ে পরস্পরের ক্রিয়াকর্ম দ্বারা উপকৃত হবে। পরজীবী সম্পর্কের ক্ষেত্রে পোষক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অণুজীব উপকার পাবে। অর্থাৎ আমরা এখানে যদি বলতে যাই যে যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং পোষক উপকার না পায়, তখন হচ্ছে নিরপেক্ষ সম্পর্ক। যদি পোষক এবং অণুজীব উভয় উপকৃত হয়, তাহলে পারস্পরিক সুবিধা। আর যদি পোষক অণুজীব দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে বলা হবে পরজীবিতা। অণুজীবের আন্তঃক্রিয়াকে অন্য প্রেক্ষাপটে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে তিনটা ধরন রয়েছে: কাদা হিউমাস অণুজীব আন্তঃক্রিয়া, উদ্ভিদ অণুজীব আন্তঃক্রিয়া, অণুজীব আন্তঃক্রিয়া। তিনটা: কাদা হিউমাস অণুজীব আন্তঃক্রিয়া, উদ্ভিদ অণুজীব আন্তঃক্রিয়া, অণুজীব প্রাণী আন্তঃক্রিয়া। আমরা তবে মোটামুটি ভাবে অণুজীবের সবগুলো আন্তঃক্রিয়াকে চারটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কমন সেলিজম, একটা সিনার্জিজম, আর একটা অ্যান্টাগনিজম, আর একটা সিম্বায়োসিস। কমন সেলিজম, সিনার্জিজম, অ্যান্টাগনিজম, সিম্বায়োসিস। কমন সেলিজম কি? যে আন্তঃক্রিয়ার ফলে অণুজীব সমূহের মধ্যে এমন সঙ্গ গড়ে উঠবে যার ফলে অণুজীব দ্বয়ের এক সদস্য উপকৃত হবে, কিন্তু অন্য সদস্যের উপকার বা অপকার কিছুই হবে না। অর্থাৎ দুটা অণুজীবের প্রজাতি যদি এমন একটা আন্তঃক্রিয়ায় বসবাস করে যে সেখানে এক সদস্য উপকৃত হয়, অন্য সদস্য উপকার বা অপকার কিছুই হয় না, তাকে বলা হয় কমন সেলিজম। কমন সেলিজমকে মোটামুটি ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা হয়। একটা সংযুক্ত বা সংলগ্ন কমন সেলিজম। যদি আন্তঃক্রিয়ারত দুই সদস্যের সহ অবস্থান অর্থাৎ একত্রে বসবাস দীর্ঘস্থায়ী হয়, তখন তাকে বলা সংযুক্ত বা সংলগ্ন কমন সেলিজম। যেমন কচ্ছপের উপরে ব্যাসিক্লাডিয়া নামক শৈবাল সহ অবস্থান করে। কিন্তু যদি সহ অবস্থান অর্থাৎ পারস্পরিক অবস্থানটা ক্ষণস্থায়ী হয়, তখন তাকে বলা হয় অসংলগ্ন বা অসংযুক্ত কমন সেলিজম। যেমন ছোট ছোট সামুদ্রিক মাছগুলো
হাঙ্গর, তিমি বা কচ্ছপের পেটের নিচে নিজেদেরকে ঠোঁটের সাহায্যে কামড়ে ধরে রাখে। তাহলে আমরা যদি প্রথম থেকে বলি কমেন্সালিজম কি? এমন একটা আন্তঃক্রিয়া যেখানে আন্তঃক্রিয়ারত দুই সদস্যের একজন উপকৃত হবে, অন্যজন ক্ষতিগ্রস্ত বা উপকৃত হবে না। এদের দুজনের পারস্পরিক সহ অবস্থান যদি দীর্ঘস্থায়ী হয় তখন আমরা বলবো সংযুক্ত বা সংলগ্ন কমেন্সালিজম। আর যদি এর অবস্থান ক্ষণস্থায়ী হয় তখন আমরা বলবো অসংযুক্ত বা অসংলগ্ন কমেন্সালিজম। সিনার্জিজম এটা কি? যখন দুটা জীব তাদের সম্মিলিত ক্রিয়ার ফলে উৎপন্ন দ্রব্য দ্বারা উভয় উপকৃত হয়। দুটা জীব তাদের উভয়ে সম্মিলিতভাবে একটা দ্রব্য তৈরি করছে, সেই দ্রব্যটা দ্বারা উভয় উপকৃত হয়েছে এবং এই দুজনের মধ্যে কোনো একজন এককভাবে এই দ্রব্য উৎপাদনে ব্যর্থ বা পারে না, তখন তাকে বলা হবে সিনার্জিজম। অর্থাৎ দুটি অণুজীবের আন্তঃক্রিয়ার ফলে এমন দ্রব্য তৈরি হবে যে দ্রব্য দ্বারা উভয় অণুজীব উপকৃত হবে, কিন্তু এই দ্রব্যটি এককভাবে কোন অণুজীব তৈরি করতে সক্ষম নয়। আমরা কি বলি এই অ্যান্টাগনিজম আর একটা সম্পর্ক। যখন একটা নির্দিষ্ট অণুজীবের কার্যকারিতায় অন্য অণুজীব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তখন তাকে বলা হয়েছে অ্যামেনসেলিজম। আমরা যদি অণুজীবের ক্ষেত্রে অ্যান্টাগনিজমকে ব্যাখ্যা করতে যাই তাহলে মনে রাখতে হবে যে অ্যান্টাগনিজম হচ্ছে যে এমন সম্পর্ক যেখানে ক্ষতিগ্রস্ত হবে, যে কোনো একজন বা উভয় ক্ষতিগ্রস্ত হবে। অ্যান্টাগনিজমকে মোটামুটি ক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করি: অ্যামেনসেলিজম, প্রতিযোগিতা, পরজীবিতা ও লুণ্ঠন। অ্যামেনসেলিজম, প্রতিযোগিতা, পরজীবিতা ও লুণ্ঠন। অ্যামেনসেলিজম কি? এমন সম্পর্ক যেখানে এক সদস্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু অন্য অণুজীবটি অক্ষত অবস্থায় থাকবে, তখন এই ধরনের আন্তঃক্রিয়াকে বলা হবে অ্যামেনসেলিজম। প্রতিযোগিতা কি? এক্ষেত্রে সহ অবস্থানে জড়িত দুটো অণুজীবের মধ্যে পুষ্টি, বাসস্থান, অক্সিজেনের জন্য প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যে সবল সে টিকে থাকবে আর যে দুর্বল সে বিতাড়িত হবে। যদি আমরা আসি যে পরজীবিতা ও লুণ্ঠন এটা কি? পরজীবিতা এমন একটা সহ অবস্থান যেখানে দুটা জীবের একটা ক্ষতিগ্রস্ত হবে এবং অপরটি লাভবান হবে। লাভবান অণুজীবকে বা লাভবান সদস্যকে বলা হবে পরজীবী এবং ক্ষতিগ্রস্ত সদস্যকে বলা হবে পোষক। আর লুণ্ঠন এমন একটি সম্পর্ক যেখানে একটা অণুজীব যান্ত্রিকভাবে অন্য অণুজীবকে বা অন্য পোষককে আক্রমণ করবে। এক্ষেত্রে যদি অন্য অণুজীবকে আক্রমণ করে তাহলে সেটা ধ্বংস হয়ে যায়। মিথজীবিতা এটা কি? যে সম্পর্কের মধ্যে দুটো অণুজীবের এমন একটা সহ অবস্থান যেখানে উভয় উপকৃত হবে তাকে বলা হচ্ছে মিথজীবিতা। অর্থাৎ আমরা এখানে কমেন্সালিজম, সিনার্জিজম, অ্যান্টাগনিজম এবং সিম্বায়োসিস বা মিথজীবিতা সম্পর্কে আলোচনা করছি। আমরা যদি আবার বলতে যাই আসলে কমেন্সালিজম কি? কমেন্সালিজম হচ্ছে এমন সম্পর্ক, এটা দুটো অণুজীবের মধ্যে হতে পারে অথবা অণুজীবের সাথে অন্য কোনো উদ্ভিদের হতে পারে, অণুজীবের সাথে অন্য কোনো প্রাণীর হতে পারে। এই ক্ষেত্রে সহ অবস্থানে জড়িত
দুই সদস্যের মধ্যে একজন উপকৃত হয়, অন্যজন উপকৃত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। সিনার্জিজম এই সম্পর্কের ক্ষেত্রে দুইটা অণুজীব সহ অবস্থানের মাধ্যমে সম্মিলিতভাবে একটা দ্রব্য উৎপাদন করে। যেমন আমরা যদি ধরে নিই যে সি একটা দ্রব্য, এ এবং বি দুটো অণুজীব সম্মিলিতভাবে সি দ্রব্য উৎপাদন করতে সক্ষম এবং এই সি দ্রব্য দ্বারা এও বিও উপকৃত হয়, এও উপকৃত হয়, এ এবং বি দুইজনে উপকৃত হয়। কিন্তু এককভাবে বি এর পক্ষে সি তৈরি করা যেমন সম্ভব না, এর পক্ষে সি তৈরি করা সম্ভব না। অর্থাৎ এদের দুইজনের আন্তঃক্রিয়ার ফলে সি তৈরি হয় এবং এই সি এর মাধ্যমে এ এবং বি দুইজনে উপকৃত হয়। আর যদি আমরা অ্যান্টাগনিজম, এই ক্ষেত্রে অণুজীবগুলো সহ অবস্থানের অণুজীবগুলো বা অণুজীবের সাথে যদি অন্য কোনো পোষক থাকে তাহলে পোষক ক্ষতিগ্রস্ত হবে। এটার মধ্যে অ্যান্টাগনিজমের মধ্যে দুই ধরনের সম্পর্ক দেখা যায়, তিন ধরনের সম্পর্ক দেখা যায়। একটা অ্যামেনসেলিজম, একটা প্রতিযোগিতা, আর একটা পরজীবিতা ও লুণ্ঠন। যদি একটা অণুজীবের ক্রিয়ার ফলে অন্য অণুজীব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা বলবো কি স্যার? অ্যামেনসেলিজম। আর যদি এমন হয় যে না, দুটো অণুজীব পরস্পরের মধ্যে খাদ্য, অক্সিজেন, বাসস্থান, পুষ্টি পদার্থের জন্য ক্রিয়া করে বা প্রতিযোগিতা করে তখন তাকে বলা হবে প্রতিযোগিতা। আর পরজীবিতা এমন সম্পর্ক যেখানে একটা সদস্য ক্ষতিগ্রস্ত হবে আর এক সদস্য উপকার পাবে। যে উপকার পাবে সে হচ্ছে পরজীবী আর যে ক্ষতিগ্রস্ত হবে সে হচ্ছে পোষক। লুণ্ঠন এমন একটি সম্পর্ক যেখানে কোন একটা অণুজীব অন্য অণুজীবকে যান্ত্রিকভাবে আঘাত করে এবং এই আঘাতের কারণে অন্য অণুজীবটা ধ্বংস হয়ে যেতে পারে। আর মিথজীবী যে সম্পর্ক, এই সম্পর্ককে আমরা মোটামুটি ভাগ করবো এভাবে যে দুটা অণুজীব অথবা অণুজীবের সাথে উদ্ভিদ অথবা অণুজীবের সাথে প্রাণীর এমন সম্পর্ক গড়ে উঠবে যে সেখানে দুইজনে উপকৃত হবে। এটা হতে পারে অণুজীবের সাথে অণুজীবের, হতে পারে অণুজীবের সাথে উদ্ভিদের, হতে পারে অণুজীবের সাথে প্রাণীর। যদি আমরা অণুজীব অণুজীব মিথজীবিতার কথা চিন্তা করি তাহলে লাইকেন হচ্ছে উদাহরণ, যেখানে শৈবাল এবং ছত্রাক উভয় মিলে লাইকেন তৈরি করে। শৈবালও উপকৃত হয়, ছত্রাকও উপকৃত হয়। আর অণুজীব উদ্ভিদ মিথজীবিতা যদি আমরা আসি, যেমন সায়ানোব্যাকটেরিয়ার সাথে উদ্ভিদের মিথজীবিতা আছে, ব্যাকটেরিয়ার সাথে উদ্ভিদের মিথজীবিতা আছে। উদ্ভিদের মূল অঞ্চলে বসবাসকারী রাইজোস ব্যাকটেরিয়া দ্বারা উদ্ভিদের মিথজীবী সম্পর্ক আছে। অণুজীব প্রাণী মিথজীবিতার মধ্যে আবার তিন ধরনের মিথজীবিতা আছে। একটা হচ্ছে বহি মিথজীবিতা, আর একটা অন্ত মিথজীবিতা, আর হচ্ছে রোমস্থক মিথজীবিতা। আমরা এখন যদি আরেকটা টপিক আসি হচ্ছে সিম্বায়োসিস কি। আসলে সিম্বায়োসিস হচ্ছে এমন সম্পর্ক যেখানে দুটা ভিন্ন অণুজীব সহ অবস্থান করবে এবং দুটি জীব উভয় দ্বারা উপকৃত হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে আগে উল্লেখ করছি লাইকেন। লাইকেনের শৈবাল ও ছত্রাকের মিথজীবী সম্পর্কের ফলে সৃষ্টি হয়। এর একটা থ্যালাস আকৃতির গঠন এবং শৈবাল ও ছত্রাক নিয়ে একটা স্বনির্ভর স্বতন্ত্র উদ্ভিদ গোষ্ঠী গড়ে তোলে। লাইকেনে শৈবাল সদস্যকে বলা হয় ফাইকোবায়ন্ট আর ছত্রাক সদস্যকে বলা হয় মাইক্রোবায়ন্ট। লাইকেনে ছত্রাক নির্মিত বেষ্টনীর ভিতরে শৈবাল বসবাস করে। ছত্রাক পরিবেশ থেকে যে পানি ও খনিজ লবণ শোষণ করে তা শৈবাল গ্রহণ করে। এই ক্ষেত্রে শৈবাল
ছত্রাক থেকে দুইটা উপকার পায়। ছত্রাকের মাইসিলিয়াম নির্মিত বেষ্টনীর ভিতরে শৈবাল বসবাস করতে পারে। আবার ছত্রাক পরিবেশ থেকে যে পানি, খনিজ লবণ শোষণ করে তা শৈবাল গ্রহণ করতে পারে। ছত্রাক কি সুবিধা পায়? শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্য প্রস্তুত করে তার কিছু অংশ ছত্রাক গ্রহণ করে থাকে। আমরা যদি আসি যে আসলে এই মিথজীবিতা কত প্রকার। মিথজীবিতা আমরা বলছি মোটামুটি 3 প্রকার। একটা হচ্ছে অণুজীব মিথজীবিতা, এটা আমরা বলছি লাইকেন। অণুজীব উদ্ভিদ মিথজীবিতা, এই অণুজীব উদ্ভিদ মিথজীবিতার মধ্যে দুইটা ধরন আছে। একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যাকে আমরা বলি BGA, সায়ানোব্যাকটেরিয়া বা BGA। এটা মানে ব্লু গ্রিন অ্যালগি। এই সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে সায়ানোব্যাকটেরিয়া অপর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। সাইকাস নামক উদ্ভিদের মূলের ভিতরে নস্টক নামক সায়ানোব্যাকটেরিয়া বসবাস করে এবং এরা উভয় একটা মিথজীবী সম্পর্ক গড়ে তোলে। আবার লিগুমিনাস উদ্ভিদ অর্থাৎ সিম জাতীয় উদ্ভিদের মূলের মধ্যে যে নর্ডিউ থাকে সেখানে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে এবং পরিবেশ থেকে নাইট্রোজেন সংবন্ধন করে সিম জাতীয় উদ্ভিদকে সরবরাহ করে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া উদ্ভিদের মিথজীবী সম্পর্ক। অণুজীব এবং প্রাণীর মিথজীবী সম্পর্ক আছে। এটা কেমন? কিছু কাঠ খেকো পতঙ্গ আছে, অর্থাৎ যারা কাঠ খায় অর্থাৎ সেলুলোজ খায়, তারা তাদের দেহের ভিতরে কিছু প্রোটোজোয়াকে আশ্রয় দেয়। এই প্রোটোজোয়াগুলো সেলুলোজ হজমকারী সেলুলোজ এনজাইম অর্থাৎ সেলুলোজকে পরিপাক করতে পারবে এবং সেলুলোজ এনজাইম উৎপাদন করে, যার ফলে এই কাঠ খেকো পতঙ্গগুলো সেলুলোজ হজম করতে সক্ষম হয়। আমরা যে আসি যে সিনার্জিজম, এটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যায় আমরা আসি। তাহলে কেন? আমরা বলছি যে দুটা অণুজীবের আন্তঃক্রিয়ার ফলে উৎপন্ন একটা দ্রব্য উৎপন্ন হবে, যা দ্বারা ওই দুইটা অণুজীব উপকৃত হবে, কিন্তু পৃথকভাবে কোনো অণুজীবের পক্ষে ওই দ্রব্যটি উৎপাদন করা সম্ভব নয়। এরূপ সহ অবস্থানকে বলা হবে সিনার্জিজম। ধরা যাক এ এবং বি, আমরা ধরলাম এ এবং বি নামক দুটো অণুজীব আছে, যাদের ক্রিয়ার ফলে সি নামক একটা দ্রব্য উৎপন্ন হয়। অর্থাৎ এ এবং বি এর ক্রিয়ার ফলে সি নামক একটা দ্রব্য উৎপন্ন হচ্ছে এবং এই সি কে এ অণুজীব এবং বি অণুজীব উভয়ে গ্রহণ করে উপকৃত হয়, কিন্তু এককভাবে কখনোই এর পক্ষে সি নামক দ্রব্য উৎপাদন সম্ভব নয় এবং বির পক্ষেও সি নামক দ্রব্য উৎপাদন সম্ভব নয়। যেমন আমরা এটাকে যদি ব্যাখ্যা হিসেবে দেখি, তাহলে আমরা মনে করলাম এ একটা অণুজীব, এটা এক্স নামক দ্রব্যের উপর ক্রিয়াশীল হয়েছে। এ অণুজীব এক্স দ্রব্যের উপর ক্রিয়াশীল হওয়ার ফলে তৈরি হয় কি স্যার? ওয়াই একটা দ্রব্য। এই ওয়াই দ্রব্যের উপর বি নামক একটা অণুজীব ক্রিয়াশীল হয়, তৈরি করে সি নামক একটা দ্রব্য। আমি আবার বলছি, এ অণুজীব এক্স দ্রব্যের উপর ক্রিয়াশীল হয়ে তৈরি করে ওয়াই দ্রব্য, বি অণুজীব ওয়াই দ্রব্যের উপর ক্রিয়াশীল হয়ে তৈরি করে সি দ্রব্য।
এই সি দ্বারা বি এবং এ উভয় উপকৃত হয়, কিন্তু এককভাবে এর পক্ষে সি উৎপাদন সম্ভব নয়, কারণ এককভাবে এক্স এর পক্ষে বি এর পক্ষে এক্স কে ওয়াই তে পরিণত করা সম্ভব নয়। আবার এর পক্ষে ওয়াই কে সি তে পরিণত করা সম্ভব নয়। আমি যদি এটাকে অন্যভাবে দেখাতে চাই তাহলে হচ্ছে এমন ব্যাপারটি যে এক্স একটা দ্রব্যের উপর এ অণুজীব কাজ করে তাকে ওয়াই তে পরিণত করে, এবং ওয়াই দ্রব্যের উপর বি অণুজীব কাজ করে তাকে সি তে পরিণত করে। অর্থাৎ এ এবং বি দুটো অণুজীব মিলে সম্মিলিতভাবে তৈরি করে সি নামক দ্রব্য, এবং সি দ্বারা এ এবং বি দুজনে উপকৃত হয়, কিন্তু এ এবং বি কারো পক্ষেই সি উৎপাদন করা সম্ভব, এককভাবে সি উৎপাদন করা সম্ভব নয়। আমরা যদি এটাকে দেখি যে এখানে সি নামক দ্রব্য দ্বারা উভয় উপকৃত হবে, এবং এই ধরনের সম্পর্ককে বলছি আমরা কি সিনার্জিজম। এটা উদ্ভিদের মূলের মধ্যে, অর্থাৎ উদ্ভিদের মূল অঞ্চলে সিনার্জিস্টিক সম্পর্ক লক্ষ্য করা যায়। অনেক বড় বড় উদ্ভিদ অর্থাৎ উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল নিঃসৃত দ্রব্য ব্যাকটেরিয়ার কার্যকারিতা পরিবর্তিত হয়ে পুষ্টি উপাদানে পরিণত হয়। অর্থাৎ উদ্ভিদের মূল থেকে যে পদার্থগুলো নিঃসৃত হয় সেগুলোকে একটা ব্যাকটেরিয়া কাজ করে তাকে পুষ্টিতে পরিণত করে। এই পুষ্টি উপাদানটা ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ উভয় গ্রহণ করে। আমরা যদি আরেকটু ধারণা করি যে রাইজোস্পিয়ার এটা কি, আসলে উদ্ভিদের মূল মূল যে অঞ্চলে থাকে এটাকে বলেছে রাইজোস্পিয়ার। রাইজোস্পিয়ারের মধ্যে ম্যাঙ্গানাস আয়নকে, অর্থাৎ Mn2 আয়নকে জারিত করতে পারে করাইনি ব্যাকটেরিয়াম এবং ক্রোমোব্যাকটেরিয়াম। এই দুটো ব্যাকটেরিয়াম উদ্ভিদের মূলের ম্যাঙ্গানাস আয়নকে জারিত করতে পারে, এবং এই ম্যাঙ্গানাস আয়ন পরে ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ উভয় গ্রহণ করে। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ক্লাসটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।